আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়ারিশ সম্পত্তির রেকর্ড খতিয়ান এবং নামজারি বাতিলের আদেশ। ১০০ বছরেও ওয়ারিশরা এই সম্পত্তির মালিক হতে পারবে না। যে কারণে, এই কারণগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা ওয়ারিশ সম্পত্তি নিয়ে যদি কথা বলি, তাহলে সর্বপ্রথম জানতে হবে জমির প্রকৃত মালিককে। প্রকৃত মালিক হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি এই পৃথিবীতে জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। আর একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, তখন উত্তরাধিকার সৃষ্টি হয়। আর এই উত্তরাধিকার সৃষ্টি হলে ওয়ারিশরা মৃত ব্যক্তির রেখে যাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তির দাগে দাগে, ইঞ্চিতে ইঞ্চিতে মালিক হয়। কিন্তু আমার ব্যক্তিগত ভাষায় আমি একটি কথা বলি যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি এই ওয়ারিশরা প্রত্যেক দাগে দাগে, ইঞ্চিতে ইঞ্চিতে মালিক হয়, কিন্তু তারা কিন্তু মালিক হয়ে যান না। এই মালিক হয়ে যাওয়ার জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে, কিছু কার্যক্রম রয়েছে। সেই কার্যক্রমগুলি সরকারের সংশ্লিষ্ট বিভাগ, অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি অফিসগুলি আছে, তারা কিন্তু সেই কার্য সম্পাদন করে থাকে এবং তাদেরকে সহযোগিতা করে সেই মৃত ব্যক্তির রেখে যাওয়া যে ওয়ারিশ, তারা। আমাদের সমাজে দেখা গেছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি মৃত ব্যক্তির নামে রয়েছে, কিন্তু তার রেখে যাওয়া ওয়ারিশরা সেই সম্পত্তিতেই কিন্তু ভোগ দখলে থাকে। এটা চিরাচরিত নিয়ম। এই নিয়মের মধ্যে থেকে তারা তাদের জীবন কাটিয়ে দেয় এবং পরবর্তীতে দেখা যায় যে এই সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারার সময় বিভিন্ন ধরনের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে থানাতে মামলা মোকদ্দমা হয়। সেই মামলা মোকদ্দমা পরবর্তীতে আদালতে গিয়ে জটলা জমে। এই আদালতের মামলার জটলা কমানোর জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন এবং পরিপত্র জারি করে। তো এখন অনেকের প্রশ্ন যে রেকর্ড বাতিল হয়ে যাবে, নামজারি বাতিল হয়ে যাবে, কি কারণে? কারণ হচ্ছে একটি, যে ব্যক্তি পৃথিবী থেকে চলে গেল, সেই ব্যক্তি হচ্ছে সম্পত্তির প্রকৃত মালিক। যারা ওয়ারিশ থাকে তারা কোনোভাবেই এই মালিকানার প্রমাণ দিতে পারবেন না যে এই সম্পত্তির মালিক কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো স্ত্রী, কোনো বাবা, কোনো মা। কারণ এই যে সন্তান, এই সন্তানদের বাবা তো মৃত্যুবরণ করেছে, সন্তানের মাও তো মৃত্যুবরণ করেছে। যারা মৃত্যুবরণ করেছে তাদের সম্পত্তি নিয়েই কিন্তু আপনার মালিকানা নিয়ে বসে আছেন, কিন্তু এই মালিকানা কিন্তু সরকারি সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড বই বলেন, বালাম বই বলেন, সেখানে কিন্তু লিপিবদ্ধ করা হয় নাই। সেই মৃত ব্যক্তির সম্পত্তি কিন্তু রেকর্ড বইতে লিপিবদ্ধ করা রয়েছে। এবং এই যে সম্পত্তি, এই সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য বিশেষ কিছু ওয়ারিশ থাকে। তারা কিন্তু অনেক সময় কি করে, নিজেদের নামে রেকর্ড করে নেয়, ভাই বোনদেরকে বঞ্চিত করে, অর্থাৎ অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করে। কিভাবে বঞ্চিত করে? দেখা গেছে এক ভাই প্রবাসে থাকে, তিনি দেশে থাকেন না, তিনি বিশ্বাস করে অন্য অন্য ভাইদের উপর এই সম্পত্তি ছেড়ে দিয়েছে, তার কোনো ভাগ নিচ্ছেন না। দীর্ঘ বছর পরে আসলে দেখা যায় যে এই সম্পত্তি বড় ভাইয়ের নামে বা মেজো ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেছে। পরবর্তীতে সেই সম্পত্তি দিতে চায় না, ওই রেকর্ড দেখায়। আবার বোনের বিবাহ হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছে, দীর্ঘ বছর তিনি শ্বশুরবাড়িতে রয়েছেন। বাবা মায়ের মৃত্যুর পরে যখন সম্পত্তি চাইতে আসে, দেখে যে ভাইদের নামে সেই রেকর্ড হয়েছে। আবার এই ভাইরা রেকর্ড মূলে নিজেদের নামে নামজারি করে নিয়েছে। এই যে বিশেষ কিছু কারণ, এই কারণে কিন্তু বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বিশেষ কারণের জন্য ক্ষতিগ্রস্ত হয়। কেন ক্ষতিগ্রস্ত হয়? যখন এই সম্পত্তির খাজনা দিতে যায় কোনো ব্যক্তি, দেখা গেল তিনি 10% সম্পত্তি ভোগ দখলে আছে, তিনি খাজনা দিতে গেছেন, কিন্তু ভূমি অফিস বলতেছে খাজনা দিলে সকল সম্পত্তির খাজনা দিতে হবে। 5 বিঘা সম্পত্তি আছে, 5 বিঘা সম্পত্তির খাজনা দিতে হবে। এর কারণ হচ্ছে ভূমি অফিসে
ওই বাবার নামে 5 বিঘা সম্পত্তি আছে, এই সম্পত্তিটা কিন্তু বন্টননামা দলিল হয় নাই, কেউ ব্যক্তি মালিকানা অর্জন করে নাই। এটাতেই কিন্তু প্রমাণ হয় যে সম্পত্তি মৃত ব্যক্তির নামে রয়েছে। একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন যে আপনার নামে যদি সম্পত্তির মালিকানা চলে আসতো, তাহলে কিন্তু আপনি এই সম্পত্তির যতটুক ভোগ দখলে আছেন ততটুকের খাজনা দিতে পারতেন। এখন আসা যাক যে রেকর্ড যখন হয়ে গেছে, রেকর্ডের বুনিয়াদে নামজারি করা হয়েছে, আপনি খাজনা দিয়ে দিচ্ছেন, খাজনা নিচ্ছে, আপনি খাজনা দিচ্ছেন এবং তারা নিচ্ছে, কিন্তু বঞ্চিত ওয়ারিশ যারা, তাদের সত্ত্ব তো ধ্বংস হয় নাই, তাদের সত্ত্ব তো বিনষ্ট হয় নাই। 100 বছরও যদি তারা এই সম্পত্তিতে না আসে, তাহলেও তারা এই ওয়ারিশ সম্পত্তি কিন্তু পাবে। অনেক সময় দেখা যায় এই সম্পত্তি নিজেদের নামে নামজারি করে বেচা বিক্রি করে দেয়। তো বেচা বিক্রি করে দিলে এই সকল ওয়ারিশরা অনেকেই, এই যে আমরা যারা ভিডিও করি বা বিভিন্ন আইনজীবীদের কাছে এসে তারা কিন্তু ধর্ণ ধরে, তারা বলে যে আমার সম্পত্তি বিক্রি হয়ে গেছে, এবং যিনি বিক্রি করেছেন তিনি তো বিক্রি করে দিয়ে অর্থ নিয়ে গেছেন, কিন্তু যেই ব্যক্তি সম্পত্তিটা ক্রয় করলেন এবং তিনি সত্যতা যাচাই বাছাই না করে, সামাজিক রীতিনীতি না মেনে, রাষ্ট্রীয় আইন না মেনে তিনি কি করলেন, ওই সকল সম্পত্তি ক্রয় করলেন যেই সম্পত্তির আরও ওয়ারিশ রয়েছে, যাদেরকে বঞ্চিত করে এই সম্পত্তি বিক্রয় করা হয়েছে। পরবর্তীতে এই ওয়ারিশরা এসে যখন বিজ্ঞ আদালতে মকদ্দমা করবেন, এই মকদ্দমার রায়ে কিন্তু ওই নামজারি বলেন, রেকর্ড বলেন, সব কিছুই কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ রেকর্ড খতিয়ান কোনটি বাতিল হবে না? রেকর্ড খতিয়ান একটি বাতিল হবে না, সেটি হচ্ছে সিএস খতিয়ান, যেটি ক্যাডাস্ট্রাল সার্ভে, যেই খতিয়ানটি ব্রিটিশ আমলে হয়েছে, ইংরেজ শাসন আমলে, এবং যেই সিএস খতিয়ানের মধ্যে রায়তি স্থিতিবান লেখা আছে, এবং এই রায়তি স্থিতিবান হচ্ছে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা, তারা দিয়ে গেছেন, এবং সেই মূল যে মাস্টার খতিয়ান সেইটি ধরেই অদ্য পর্যন্ত মালিকানার হিসাব করা হচ্ছে। এই মালিকানার হিসাব করার ফলে ওই খতিয়ানটাকে কিন্তু বাতিল করার কোনো নিয়ম নাই। তো বাকি যত খতিয়ান আছে, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, সিটি জরিপ, এইগুলি কিন্তু মালিকানার ধারাবাহিকতা ঠিক না থাকলে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে ওই খতিয়ান কিন্তু বাতিল হয়ে যাবে, এবং ওই খতিয়ানের বুনিয়াদে যে নামজারি করা হয়েছে সেই নামজারিও কিন্তু বাতিল হয়ে যাবে। আমরা জানি যে 2004 সালে এই আপোষ বন্টননামার দলিল বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি বা যে কোনো কারণে এই বিষয়টার উপরে সংশ্লিষ্ট বিভাগ কিন্তু তেমন একটি গুরুত্ব দেয় নাই। এই গুরুত্ব না দেওয়ার ফলে পরবর্তীতে বেশ কিছু পরিপত্র কিন্তু জারি করা হয়েছে, যে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা যে অবহেলা করতেছে, দেশের সাধারণ জনগণ যারা ভূমির মালিক বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছে, তারাও কিন্তু এই সম্পত্তিগুলির আপোষ বন্টননামা দলিল করতেছে না, যার ফলে সরকার একের পর এক প্রজ্ঞাপন এবং পরিপত্র জারি করে যাচ্ছে। তাতেও যখন হচ্ছে না, তখন কি করা হয়েছে, সরাসরি এই সাব রেজিস্ট্রার অফিসে এবং এসিল্যান্ড অফিসে পরিপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আপোষ বন্টননামা দলিল ছাড়া এই নামজারি করা হবে না, সম্পত্তি বেচা বিক্রি কোনো কিছু করা হবে না। সর্বশেষ যেই পরিপত্রটি জারি করা হয়েছে, সেই পরিপত্রে স্পষ্ট করে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সহজ করে ভাগাভাগির নিয়মটি করে দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে জমাভাগ না করেও এই ওয়ারিশি সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সেটি নামজারি করে নিতে পারে। তো এই সম্পত্তিটি যখনই নামজারি করে নিবে, নামজারি করে নিলে কিভাবে করতে হবে, একটি ওয়ারিশান সনদ নিয়ে, জমির কাগজপত্র নিয়ে যে কোনো ব্যক্তি যদি আবেদন করে এবং সে বিষয়টি প্রমাণ করতে পারে যে তার বাবার মৃত্যুর পরে এই সম্পত্তি অন্যান্য যে ভাই বোন আছে তারা আপোষ বন্টননামা দলিল করতে চায় না, তাকে সম্পত্তি দিতে চায় না, তাহলে মৃত ব্যক্তির রেখে যাওয়া যে সম্পত্তি দাগে দাগে ওয়ারিশিয়ান সনদ মোতাবেক, দাগে দাগে হিস্সা মোতাবেক, ওই লোকটি যিনি আবেদন করবেন তিনি দাগে দাগে যতটুক সম্পত্তি পাবেন ততটুক সম্পত্তি তাকে দিয়ে সমস্ত সম্পত্তির নামজারি করে দিবেন। এই যে নামজারিটি করে দিল, নামজারি করার ফলে সবাই কিন্তু ব্যক্তি মালিকানা অর্জন করলো। এখন এই সম্পত্তি বেচা বিক্রি করতে গেলে তার দাগে দাগে যতটুক সম্পত্তি আছে তাকে দাগে দাগেই কিন্তু বিক্রি করতে হবে। এই বিষয়টা গেল মনে করেন একটি বিষয়। আর যদি কারো নামে রেকর্ড হয়ে যায় থাকে, তাহলে সেই রেকর্ডকৃত সম্পত্তি ফিরে পাওয়ার জন্য একজন বঞ্চিত ওয়ারিশ তিনি কিন্তু সরাসরি বিজ্ঞ আদালতে গিয়ে বাটোয়ারা মামলা দিলেই তার সম্পত্তি কিন্তু ফেরত চলে আসবে।
এবং জমাভাগ করেও আবার মিউটেশন বা নামজারি করতে পারবেন যদি সবাই মিলে আপোষ বন্টননামা দলিল করে। অনেক সময় দেখা যায় যে এই সম্পত্তি বিক্রি হয়ে যায়। অনেকেই বলে যে সম্পত্তি আমার ভাই বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিলেও যেই ব্যক্তি গ্রহীতা সেই ব্যক্তির ফল্ট হচ্ছে একটাই, সেটি হচ্ছে ওই ব্যক্তি সম্পত্তি ক্রয় করার সময় দুইটি মিস্টেক করছে। একটি মিস্টেক হচ্ছে এই সম্পত্তির কাগজপত্র সত্যতা যাচাই করে তিনি দেখেন নাই যে এই সম্পত্তি বিক্রি করার অধিকার যিনি দাতা তার আছে কিনা, এই সম্পত্তির অন্য কোনো ওয়ারিশ আছে কিনা, ওয়ারিশিয়ান সনদ তিনি নেন নাই এবং সংশ্লিষ্ট দপ্তরে সার্চিং দিয়ে তিনি দেখেন নাই এই সম্পত্তির অন্য মালিক আছে কিনা। এটি হচ্ছে তার একটি ভুল। আর দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে যদিও তার আপোষ বন্টননামা দলিল থেকেও থাকে, তাহলেও তাকে কিন্তু তার যে সহস্বরী বা তার যে অংশীদার বা ওয়ারিশ যারা আছে পার্শ্ববর্তী তার জমি, যেই জমিটি ক্রয় করতেছে তার পাশের জমিতে, তাদের সাথে তিনি নাদাবি সনদ নেন নাই, তাদের সাথে আলোচনা করেন নাই। না করার ফলে এই ব্যক্তি কিন্তু পরবর্তীতে প্রিএমশন মামলাও খেতে পারেন। যদি আপোষ বন্টননামা দলিল নিয়েও যদি তিনি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে তিনি অগ্রক্রয় মামলাও কিন্তু খেতে পারেন। আর যদি তিনি কোনো কিছু না দেখে অন্য শরিকের সম্পত্তি যদি ক্রয় করে তাহলে ওয়ারিশ সম্পত্তি সরাসরি যিনি বঞ্চিত হয়েছেন তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে সেই আদালত কর্তৃক সকল কাগজপত্র দেখে যাচাই বাছাই করে তার পক্ষে ডিগ্রি দিলে ওই রেকর্ড বলেন, নামজারি বলেন, দলিল বলেন, সব কিছু কিন্তু টিকবে না। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে জমির যিনি মালিক প্রকৃত সেই মালিক যদি তার মালিকানার সকল ধারাবাহিক কাগজপত্র যদি ধারাবাহিকভাবে থাকে, মালিকানার চেইন যদি ঠিক থাকে, তাহলে তার মৃত্যুর পরে তার একজন ওয়ারিশ যদি সম্পত্তির মালিক হতে পারে তাহলে আর একজন কেন বঞ্চিত হবে। এই বিষয়টি 100% মাথায় রাখতে হবে। এই জন্য 100 বছরেও মালিক হতে পারবে না যারা অদ্য পর্যন্ত এই সম্পত্তি আপোষ বন্টননামা দলিল করেন নাই। কারণ আপোষ বন্টননামা দলিল না করে যদি আপনি নামজারি করেন তাহলে ওই নামজারিও পরবর্তী প্রজন্মেতে যেই সকল ব্যক্তিরা আসবেন তারা কি করবেন, ওই অবিভক্ত সম্পত্তিতে দাবি করবেন এবং সেই সম্পত্তি তারা ছাড়িয়ে নিয়ে যাবেন। এমনই একটি কথা বলি, যেমন একজন ব্যক্তি যদি তার সম্পত্তি বিক্রি করে দিয়ে চলে যায়, আপোষ বন্টননামা দলিল হয় নাই, কোনো কিছু হয় নাই, তার সম্পত্তি বিক্রি করে সে চলে গেছে, অন্য কোনো জেলায় চলে গেছে, সেখানে যায় তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু পরবর্তীতে তার ছেলে মেয়েরা জানে যে দাদা বাড়িতে আমাদের সম্পত্তি আছে, আইসে দেখলো যে দাদা বাড়িতে চাচারা ভোগ দখল আছে, তিনি তো সেই সম্পত্তি দাবি করবে। কিন্তু চাচারা যখন বলবে তোমার বাবা সম্পত্তি বিক্রি করে দিয়ে গেছে, বাবা সম্পত্তি বিক্রি করেছে, অবিভক্ত সম্পত্তি থেকে তিনি সম্পত্তি বিক্রি করছে, সম্পত্তিতে এখনো ভাগ হয় নাই, যেহেতু দাদার নামে আছে সেহেতু তিনি সম্পত্তি দাবি করতে পারে। আর এই সম্পত্তি যখন তিনি দাবি করবে তখন হবে হচ্ছে বিজ্ঞ আদালতে মকদ্দমা। আর সেই মকদ্দমা হলে বিজ্ঞ আদালতের যিনি বিচারক মহোদয় তিনি কিন্তু সেটির জাজমেন্ট দেবে। তিনি যদি জাজমেন্ট দেয় যে হ্যাঁ তারা সম্পত্তি পাবে, তাহলে তারাও কিন্তু সম্পত্তি পাবে। সেজন্যই কিন্তু সরকার এই সকল বিষয় নিয়ে অনেক বিশ্লেষণ করে এই আপোষ বন্টননামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে। যে আপোষ বন্টননামা দলিল যদি কেউ বাধ্যতামূলকভাবে না করে বা যদি সরাসরি যৌথভাবে নামজারি করে ভূমি অফিস থেকে যদি তারা একক মালিকানা অর্জন না করে, জমাভাগ না করে, তাহলে এই সম্পত্তি বেচা বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর যে সকল ব্যক্তিরা বঞ্চিত হয়েছে তারা 100 বছর পরে হলো সেই সম্পত্তি কিন্তু তারা ফিরিয়ে নিতে পারবে। এখানে যে ওয়ারিশ সম্পত্তি, এখানে তামাদি আইনের কোনো সুযোগ নেই যে 12 বছর রয়েছে, 13 বছর রয়েছে, এগুলির কোনো সুযোগ নেই। সুযোগ হচ্ছে একটি, যে বাবার সম্পত্তি যদি অন্য ভাই ভোগ দখল করতে পারে তাহলে যে বঞ্চিত যে শরিকটি তিনিও একজন সন্তান, তিনি সেই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে বা তার সম্পত্তি সে ফিরে আনতে পারবে এবং তাকে যেতে হবে বিজ্ঞ আদালতে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।